অনেক সুনামধন্য গুণীজনেরা। তন্মধ্যে আমি প্রথমে শ্রদ্ধেয় ডক্টর সুজিত তিওয়ারি মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উনি করিমগঞ্জ কলেজের অধ্যাপক এবং আমাদের সংস্থার চিফ অ্যাডভাইসর। এবারে আমি মঞ্চে আহ্বান করছি ডক্টর শ্যামল প্রসাদ চৌধুরী, উনি পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক, ওনাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। এবারে আমি মঞ্চে আহ্বান করছি রামকৃষ্ণনগর কলেজের প্রাক্তন প্রিন্সিপাল শ্রদ্ধেয়া ডক্টর মালা শর্মা মহোদয়াকে। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি রামকৃষ্ণনগর কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর দেবীপ্রসাদ মহোদয়কে। এবারে অতিথি বরণের কার্যক্রমে প্রথমে আমি ডক্টর সুজিত তিওয়ারি মহোদয়কে বরণ করার জন্য বিশাল নাথকে অনুরোধ করছি। এবারে আমি ডক্টর শ্যামল প্রসাদ চৌধুরীকে বরণ করার জন্য দেবব্রত রায়কে অনুরোধ করছি। এবারে আমি ডক্টর মালা শর্মা মহোদয়াকে বরণ করার জন্য প্রতিমা রায়কে অনুরোধ করছি। এবারে ডক্টর দেবীপ্রসাদ মহোদয়কে বরণ করার জন্য আশিস নাথকে অনুরোধ করছি।
এবারে আমাদের অনুষ্ঠানটির শুভারম্ভ হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিদের সকলকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শুভারম্ভ করার জন্য। অন্বেষা স্মিতার বায়না আমরা দিগমন্ত্র করব।
উদ্দেশ্য বাস্তবায়ন হতে চলেছে এবং আপনারা এতে সামিল হয়েছেন সেটা দেখে আমি আনন্দিত। সম্মানিত অতিথিবৃন্দ, আমার সহকর্মী এবং বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ সদস্যগণ, আজ আমরা শুধু একটি সংগঠন নয়, স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের এই সংস্থাটি পথ চলা শুরু হলো। অঙ্কুর থেকে শুরু হয়ে ধীরে ধীরে মুকুল, ফুল, ফল, পুষ্পের সুসজ্জিত বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান। চাই আমাদের পূর্ববর্তী বক্তা আসাম ইউনিভার্সিটির অধ্যাপক, স্বনামধন্য অধ্যাপক, উনি নিজের কথা যেরকম কিন্তু বলেন স্বনামধন্য অধ্যাপক, আর কিভাবে একদম সিম্পল কথায় জিনিসগুলোকে আমাদের সম্মুখে তুলে ধরেছেন, এটাই বুঝিয়ে দিচ্ছে যে আমাদের দেবীপ্রসাদ স্যার উনি একদম মন থেকে পরিষ্কার করে যেটা ফিল করেছিলেন, অনুভব করেছিলেন, ওই কথাগুলো বলেছেন। ম্যাডাম, মা সারদার নামে যে অর্গানাইজেশন আছে ওটার উনি সক্রিয় সদস্যা, ওনার অভিজ্ঞতা বলেছেন, আর উনি আমাদের মধ্যে উপস্থিত থাকায় আমরা অনেকভাবে উপকৃত হয়েছি। শিবশঙ্কর স্যার একদম সারগর্ভ কথাগুলো সরলভাবে আমাদের মতবাদ কি আর কিভাবে আমরা অন্যদের থেকে ভিন্ন, অন্যদের থেকে আমাদের একটা পার্থক্য রয়েছে। শ্যামল প্রসাদ চৌধুরী স্যার আমরা কি কি করতে পারি প্রকৃতপক্ষে, আমরা আমাদের এই এলাকায় কি কি কাজগুলো রয়েছে যেটা আমরা করতে পারি, এগুলোর কথা উল্লেখ করেছেন। আমি যখন আমার কথাটা রাখছিলাম তখন বলেছিলাম যে আমাদের ফাইট করতে হয়েছে আমাদের সাথে, আর আমাদের সাথে ফাইট করতে হয়েছে, এই কথাটা দেবীপ্রসাদ মহাশয় বলেছেন। সাথে আরেকটা কথা বলেছিলাম যে একটা নেগেটিভ সেট করা হয় আর আমাদের ওটার মধ্যে ফাঁসিয়ে দেওয়া হয়। শিবশঙ্কর স্যার কি সুন্দরভাবে বললেন, হিন্দু কোনোদিন আমাদের স্বাধীনতার ভিত্তি হলো হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, কোনোদিন কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, কোনোদিন কোনো কিছু আলাদাভাবে হতে হয় না আমাদের। যে নেগেটিভে আমরা ফেসে যাই, আমি বলছিলাম যেটা, এটা অনেক সময় আমাদের মধ্যে চলে আসে, আমরা বুঝতে পারি না। এই জাতপাতের কথাগুলো যখন আসে, স্যার খুব করে মন থেকে বলেছেন দেবীপ্রসাদ মহাশয়। ভগবদ্গীতায় 4 নম্বর অধ্যায়ে 4th অধ্যায়ে 13 নম্বর শ্লোক যেটা আছে, ওখানে ভগবান বলেছেন চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাবেশ। এইটার মধ্যে কি আছে? ছোট ভাই রাজদীপ সুন্দরভাবে বলেছে, গুণকর্ম যেটা জাতি কর্ম, আমরা যে মিনিংয়ে জাতি আজকে নিচ্ছি কোনোদিনই সেই জাতি হিন্দু ধর্মে নেই। যে কর্মের মধ্যে পারঙ্গ সে ওই কর্মটা করবে।
ওটা যাতে ভালোভাবে করতে পারে। আর নেগেটিভের কথাটা কেন বললাম, আমি শেষ অবধি আসে তুই একটা কথা বলে দিচ্ছি, আমরা ফেসে যাই নিজেই বুঝতে পারি না। রামায়ণ, যাকে আমরা আদর্শ পুরুষ বলি, ভগবান রামচন্দ্র, উনি একজন রাজপুত, ওনাকে ভগবান বলে সব ব্রাহ্মণরা পূজা করছে, সব পূজা করছে, ছোট বড় তো নেই সেখানে। যাকে আমরা ভগবান বিষ্ণুর অবতার বলছি, উনি জঙ্গলে গিয়ে কেবট নামে মাঝির সাথে বন্ধুত্ব করছেন, জঙ্গলের ট্রাইবের একজন লোক নিষাদ রাজের সাথে বন্ধুত্ব করছেন, মা সেবরী উনাকে উনার আগে টেস্ট করে নিচ্ছেন, তারপরে ওই ফলটা খেতে দিচ্ছেন, উনি খাচ্ছেন। আছে জাত ধর্ম, এই জাতির ভেদাভেদ আছে আমাদের ধর্মের মধ্যে, নেই। কিন্তু এই রিসলে যখন প্রথম জাতির ভিত্তি, যাকে সকল জাতি আমরা বলি, এরপরে সার্ভেটা কখন হয়েছিল 1901 ব্রিটিশকালীন। ওরা দেখেছে হিন্দু ধর্মকে যদি আমরা কোনো দিক থেকে অ্যাটাক করি, অ্যাটাক করার জায়গায় নেই। কি করে বলা যায়, এই একটা জায়গা আছে কাদের ভিত্তিতে আলাদা, ওইখান থেকে এটাকে প্রপাগেন্ডা করা নেই যে এদের মধ্যে জাতপাত আছে, এদের মধ্যে বিভাজন আছে, ওদের মধ্যে কি ক্রিশ্চিয়ানিটিতে 6টা ভাগ নেই, ওদের মধ্যে কি যে মহিলাদের যে অবস্থা ছিল ওইটা আমরা জানি না, কিন্তু আমরা বলি না। স্যার কিভাবে বলেন, আমরা জানি, তুমি কোন বুঝতে পারছো, আমরা তোমার উপরে দুঃখিত নেই, আমরা ওদের উপরে আক্ষেপ করি না। আরেকজন যারা আছে একটা কার্টুন বানিয়ে দিলে ওরা বলে মাথা কেটে দেবো, ধর্ম হতে পারে। তো আমরা যেখানে আমাদের মধ্যে মাহাত্ম্য রয়েছে এত বড়, এতটা স্বাধীনতা রয়েছে, স্বাধীনতা রয়েছে, ওর মধ্যে ওরা বিভাজন আনার চেষ্টা করে, আলাদা আলাদা নাম দিয়ে, জাতিপাতির নাম দিয়ে, ভাষার নাম দিয়ে। ভাষাগুলো আমাদের একশো থেকে আমাদের সম্পদ, এগুলো আমাদের মধ্যে প্রপাগেন্ডা কিভাবে করে, এই হিন্দুদের মধ্যে মহিলারা ওই মন্দিরে যেতে পারে না, আমাদের মধ্যে প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা, যেমন স্যার বললেন শাক্ত, শৈব, বৈষ্ণব, প্রত্যেকটার একটা ঐতিহ্য রয়েছে, একটা সায়েন্স রয়েছে ওর পিছনে। কিন্তু অনেক মন্দির আছে যেখানে ছেলেরা যেতে পারে না, এইটা কিন্তু নিউজে লিখে, এইগুলোকে নিউজে বানাই কিভাবে হিন্দুদের একটু বদনাম করা যায়। এটার মধ্যে আমরা অনেক সময় না জেনে হয়তো এর ট্রেপে পড়ে যাই। ডক্টর শ্যামল চৌধুরী স্যার, ডক্টর দেবীপ্রসাদ, নমস্কার। এখানে উপস্থিত আমার প্রিয় ছাত্ররা এখানে এসে দেখছি আমার বেশিরভাগই আমার ছাত্রছাত্রীরা রয়েছেন। আমি এই অনুষ্ঠানের সঙ্গে বা এই যে বিবেকানন্দ রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত হচ্ছি এবং অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি কিন্তু এই রিসার্চ ফাউন্ডেশন সম্বন্ধে তেমন করে জানতাম না, তবে এটা ঠিক যে আমি এই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ভক্ত, স্বামী বিবেকানন্দকে নিয়ে একটু পড়াশোনা করছি এবং আমাদের একটা সংগঠন আছে শ্রী শ্রী সারদা সংঘ, সেখানে আমি সদস্য এবং আমার একটা সেই সংগঠনেরই আমাদের একটা অনলাইন প্রোগ্রাম থাকে, সেখানে আমি বেশিরভাগই স্বামীজির উপরে আমাকে বলতে বলা হয়। এটুকুই আমি বলবো, আমি স্বামীজিকে মনে হয় কেউ খুব ভালো করে জেনে একটা জীবন একটা জীবন আমার মনে হয় না করি ওনাকে জানার মতন পর্যাপ্ত, এত বিশাল, এত ওনার মধ্যে সেই শক্তি, সেই সমস্ত কিছু, ওনার লিখনি সমস্ত কিছু জেনে ওঠা, অন্তত আমি ফিল করি যে আমি কিছুই জানি না। যাই হোক, আজকে এই যে রিসার্চ, জানি না স্বামীজির ইচ্ছাই না কেন, আজকে এই ফাউন্ডেশনের সঙ্গে আমাকে যে বিশাল ওরা গিয়েছিল আমার কাছে যে ম্যাডাম আপনি আমাদের সঙ্গে থাকবেন, তখন আমি সেই স্বামীজির নাম শুনেই কিন্তু এখানে আমি এগিয়ে এসেছি। এখন দেখছি তিওয়ারি স্যার যেটা এখন সেটার উপরে বিশ্লেষণ করলেন, সেটার থেকে আরও ভালো লাগছে যে আমরা সত্যিকারই স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সমাজের জন্য এবং সেই যে আমাদের সনাতন ধর্ম এবং সেই সনাতন ধর্মের যে বৈজ্ঞানিক দিকটা থেকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব, সেটার সঙ্গে আমি জড়িত হয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত, বেশি করে সম্মানিত বোধ করছি যে আপনারা সবাই যে আমাকে সেটার জন্য যে আমাকে মনে করছেন যে আমি যোগ্য, সেটাই আমার কাছে অনেক বেশি পাওনা। এখন সেই যে আমাদের যেটা রিসার্চ ফাউন্ডেশন, এটা আমার মনে হয় আজকে তো মাত্র আমাদের ওয়ান স্টেপ যাচ্ছে, হ্যাঁ, ওয়ান স্টেপ মাত্র। কাজে এই স্টেপগুলো ধীরে ধীরে আমরা বোধহয় সেটাকে একটা বৃহৎ আকারে নিয়ে যেতে পারবো এবং সত্যিকারে স্বামীজি যেটা চেয়েছিলেন যে আদর্শ ভারতবর্ষ ওনার স্বপ্ন, ভারতবর্ষকে উনি প্রাণ সেই রকম ভাবে আর কি, উনি একদম কি করে ভারতবর্ষের দুঃখ দুর্দশা সেই ভারতবর্ষকে বিশ্বের মঞ্চে তুলে ধরেছেন এবং সেই ওনাকে এত ব্যথিত করেছে যে আজকে পাশ্চাত্য দেশগুলো অনেক বেশি এগিয়ে গেছে, তাদের টেকনোলজি, তাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা উনি বারবার ওনাকে আমেরিকাতে গিয়ে উনি দেখছেন, জাপানে গিয়ে উনি দেখছেন যে এইরকমভাবে তাদের দেশগুলো উন্নত হয়ে গেছে। আর সেই উন্নতি, সেই বৈজ্ঞানিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা যদি আমাদের স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্টের সঙ্গে যুক্ত করা যায়, এই দুটোর সমন্বয় হয়, তখনই কিন্তু ভারতবর্ষের একটা বিশাল পরিবর্তন আসবে এবং সেটাই উনি চেয়েছিলেন। আর কি চেয়েছিলেন সেটা অনেক কথা আছে, আমি বলছি আমি
চেয়েছিলেন যে যুব শক্তি সেটা জাগ্রত হোক। যুবকদের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে উনি জাগিয়ে তুলতে চেয়েছিলেন। মানে গোলটা রিচ স্টপ নট স্টিল দ্য গোল ইজ রিচ, সে এগিয়ে যাওয়াটা অ্যারাইজ অ্যাওয়েক, সেটা উনি বারবার বলছেন। তো সেই জিনিসটা সামনে রেখে যদি যুবকরা এগিয়ে যান, আমরা খালি পথ প্রদর্শক, আমরা কিন্তু যারা আমরা এখন সিনিয়র হয়ে গেছি আমরা কিন্তু কিছু করার মতো আমাদের পথ প্রদর্শক হিসাবে উৎসাহ দিতে পারি, কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে। আর নারীদের সম্বন্ধে নারী শক্তিকে উনি খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন। নারী শক্তি কি সেটা উনি বুঝিয়ে দিয়েছিলেন, এবং এটাও সঙ্গে সঙ্গে বলেছিলেন যে নারীর উন্নতি সমাজের উন্নতি হবে কোন সময় যখন নারী শিক্ষিত হয়েছে, এবং সেই শিক্ষাটা এরকম হবে সেই যে পুঁথিগত শিক্ষা দিয়ে শুরু না, সেই আধ্যাত্মিক দিক থেকে একজন মা কিন্তু তার ঘরকে ঠিকভাবে পরিচালনা করবে, সেই আদর্শ মাতা হতে লাগবে, আদর্শ নারী হতে লাগবে, এবং তার জন্য শিক্ষার দরকার, তার জন্য সমস্ত কিছু দেয়ার দয়া মায়া সমস্ত কিছুর উপরে নির্ভর দিয়েছেন। আবার সেটা উনি যে নারী শক্তি কত প্রবল। কিছুদিন আগে পূর্বে আমার সঙ্গে বিশালের দেখা হয়েছিল, খুব সম্ভব ব্যাকপাসে একটা সভা ছিল, এই সভায় বিশালের সঙ্গে আমার কথা হয়েছিল। আমি জানতে পারি বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের কথা। আমি খুবই আপ্লিত, খুবই আনন্দিত যে এই ধরনের বিবেকানন্দ রিসার্চ সেন্টারে আসতে পেরে এবং জয়েন করতে পেরে এবং আপনারা আমাকে স্থান দেওয়ার জন্য খুবই আনন্দিত। আমি একটা কথা এখানে, যেহেতু স্বামী বিবেকানন্দ আমাদের এমন একজন মহাপুরুষ, যে শুধু বলেছে যে আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না যে হোয়াট ইজ আওয়ার হিন্দু রিলিজিয়ন। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম সনাতন ধর্ম, কিন্তু আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিতে আমরা যে দেখি হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, আমরা কি সংখ্যালঘু হয়ে যাচ্ছি, এই জিনিসগুলি তো আমাদের ভাবতে হবে। আর সনাতন ধর্ম, হিন্দু রিলিজিয়ন, যে ধর্ম গোটা বিশ্বকে মানবতাবাদ শিখিয়েছে, এই ধর্মই আমার ধর্ম। It is our Hindu religion. It taught us the world is, the universe is our family. সারা বিশ্ব আমরা এই মনীষা মুখবাণী ছিল, এই ভারত ভুলিও না, নিজ জাতি অর্ঘ মুচি এখন চামার, তোমার রক্ত তোমার ভাব। আমরা আমাদের যে হিন্দু সংখ্যালঘু হয়ে যাচ্ছে তার মূল কারণ কিন্তু এর দায়ী আমরা, কারণ এই যে এখনো যে আমাদের মধ্যে ভেদাভেদ রয়েছে, এর জন্য কিছু দায়ী আমি বলবো, এটা একটু খারাপ হবে না, আলোচনা করেছেন আমি নির্দিতা করছি, আমাদের ব্রাহ্মণ্যবাদ তাই ছিল, যার জন্য আমাদের যারা নিচু বর্ণের যারা হিন্দুরা কনভার্ট হয়ে গেছে, অনেক হিন্দু এখনো কনভার্ট হয়ে যাচ্ছে, যার জন্য খ্রিস্টান এবং মুসলিম মেজরিটির দিকে বাদ বেড়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলি নিয়ে আমাদের ভাবতে হবে, আমাদের সচেতন হতে হবে। আমি স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে তুলে ধরেছিলেন আমাদের হিন্দু ধর্মকে। আমরা এত বেশি সেকুলার হয়ে গেছি, আমরা ভুলে যাই আমাদের যে ধর্ম, আমরা এত ধর্ম নিরপেক্ষতা এবং বিশেষত যারা মার্কসিয়ান ফিলোসফিতে বিশ্বাস করি। আমি কাউকে কেউ খারাপ পেলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আসল বলে বলতে অসুবিধা কি, বাচ্চাদের প্রবলেম, আমি এই কথা বলতে পারছি না। এখন আমি দেখেছি আমার এলাকায়, আমার শহরে কিছু হিন্দু ছেলেমেয়েরা আছে, যে সাপোর্ট সেকুলারিজম, কিন্তু আমার যে ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা তাদেরকে আমরা বুঝাতে পারছি না যে এটা ইট ইজ the most top religion in the universe. বসুধৈব কুটুম্বকম এসেছে আমার ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে, সনাতন ধর্ম। একটা ছেলেমেয়েরা গীতা পড়ে না, গীতা জানে না। গীতার মধ্যে যে কর্মযুগ, জ্ঞানযুগ, এটা সব কিছু যারা আমাদের প্রয়োজন, এই বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের কাছে আজকে আমি আমার প্রথম এসেছি, এবং আমি বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের কাছে এই কথাটাই তুলে ধরতে চাই যে এই ছেলেমেয়েদের জন্য গীতা যেন একটা পড়ানোর ব্যবস্থা করা হয়। গীতার মধ্যে যে শ্লোক, যেমন আমি বলছি একটা, আমি এটার সঙ্গে মিলাতে পারি যে হিন্দু রিলিজিয়ন ইজ দ্য মোস্ট সাইন্টিফিক রিলিজিয়ন। অনেক ব্যাপার আছে যেগুলো আমরা ডক্টর সুজিত দেওয়ানি স্যার বলেছেন যে অনেক ব্যাপারগুলি আছে যেগুলি সম্পূর্ণ বৈজ্ঞানিক। আমি যদি বিজ্ঞানের গীতার শ্লোকের সঙ্গে আমি যদি মিলাতে পারি, ভাষাংশী জেনে নারীতে তবে হয় বাবা আমি নিন্দাতে না হোকরা আমি তথা শরীরানি বিহায় জেনে না বন্যানি সংজাতি নামানি দেহি নই নগে চিন্তাতি সস্তানি নই নন্দ হতি পাবক নৌ চাই নং ত্যাগন্তে কো নৌ সুশরীর মানি। তো আমি তার সাথে স্পষ্ট একটা মিল পাই। এনার্জি সুজিত দেওয়ানি স্যার আছেন ফিজিক্সে, উনি বলতে পারবেন আমি ঠিক বলছি না, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। অর্থাৎ আমাদের যে আত্মা, যেটা আত্মা অবিনশ্বর, মানে যে শক্তি বিনাশ নেই, এটাকে আমরা গীতার সুজিত পাই। তথাপি আমরা পরবর্তীকালে যারা বিজ্ঞানীরা বলছেন যে পরবর্তীকালে বলছেন যে আমরা আমাদের হিন্দু মনীষীরা অনেক আগেই বলে দিয়েছে গঙ্গা জল আমরা পবিত্র আমরা জানি, কিন্তু আমরা আমাদের ধর্মকে এখনো গ্রহণ করতে পারিনি মনের প্রাণী, যেটা খুবই প্রয়োজন। আজকে
বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনে যে এই উদ্যোগ, মানে সামাজিক এবং সমাজ সংস্কৃতিকে উত্তরণের পথে নিয়ে যাওয়ার জন্য বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের কাজ করে যায়। আশা করি এই কাজটাই বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন করে যায়। তার সঙ্গে যেটা কথা বলতে চাইলাম যে আমরা গঙ্গার জলকে কেন পবিত্র বলছি, তাহলে পরবর্তীকালে এটা গবেষণায় জানা যায় যে প্রতিটি নদীর যে ডিঅক্সিজেনেশন ক্যাপাসিটি, প্রতিটি নদীর একটা অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা আছে। এই ডিঅক্সিজেনেশন ক্যাপাসিটি সবচেয়ে বেশি গঙ্গা নদী। সেই জন্য গঙ্গা নদীতে কিন্তু আমাদের উনিশশো অনেক আগে বলে গিয়েছে যে গঙ্গায় জল আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারছি। এখন বছরের পর বছর গঙ্গা জল সংরক্ষণ করে রেখে দিই, কারণ এখানে কিছু অ্যারোবিক মাইক্রোঅর্গানিজম গ্রহ করে যেটা গঙ্গার জলকে পিউরিফিকেশন করতে সমর্থ হয় এবং অন্যান্য পলিউটেড ম্যাটারসগুলিকে ডিগ্রেডেশন করতে সক্ষম হয় গঙ্গার জল। সেই জন্য আমরা গঙ্গার জলকে পবিত্র। আনন্দময় মহামালয় পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে লোকলোক রসলুকে আরে নবভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিত সাগরী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আহ্বান। আদিতিত শক্তি রূপিণী বিশ্বজননী সারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান উপদিতা। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রাজপুরে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যপূর্ণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমপূর্ণে শিবের বনিতা পার্বতী। আবার ত্রিগুণাতীত তুমি অবস্থায় তুমি অনির্বাচনীয়া, অপার মহিমাময়ী পরব্রহ্ম মহিষী, দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী। তিনি কন্যাকুমারী আখ্যাত দুর্গী, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী। দেবী দুর্গা নিজ দেহ সম্মত তেজ প্রভাবে সপ্তধারণকালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। হে রুষালগ্নে, হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্ত রসপূর্ণ। আপনার জন্মই হয়েছে হিন্দু হিসেবে, মানে যদি খ্রিস্টান হতে হয় তাহলে একটা ব্যাপটিজমের প্রক্রিয়া আছে। আপনাকে পাদ্রী মাথার মধ্যে ধরে জলের মধ্যে চুবিয়ে দেবে, আবার তুলবে, সেই দিন থেকে আপনি খ্রিস্টান হলেন। হিন্দু এইভাবে আপনাকে কেউ বানাবেন। সুতরাং স্বাধীনতার যে ব্যাপারটা, এটা এই ধর্মের মূল আধার, যে আপনার স্বাধীনতা আছে। আপনি বৈষ্ণব মানে আপনি বিষ্ণুর উপাসক, আপনি শৈব মানে আপনি শিবের উপাসক, আপনি শাক্ত মানে আপনি দেবী উপাসক। এরা তিনজনই আমার হিন্দু। তার মানে হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন স্রোত যেভাবে এক জায়গায় এসে মেশে, সাগরের মধ্যে যেভাবে মিশে যায়, বিভিন্ন নদী এসে যেভাবে সাগরের মধ্যে মিশে, হিন্দুত্ব হচ্ছে সেরকম একটা মহাসাগর। সেখানের মধ্যে আপনি বৈষ্ণব নদী হতে পারেন, আপনি শাক্ত নদী হতে পারেন, আপনি শৈব নদী হতে পারেন, কিন্তু মিলতে হবে আপনাকে সেই জায়গাতে গিয়ে, যেটা নাম হচ্ছে হিন্দু। এই ধরনের ব্যাখ্যা পশ্চিম আপনাকে দিতে পারে না, কারণ পশ্চিমের ধারণার মধ্যেই এগুলো নেই। আমরা যখন একটা ক্লাসের মধ্যে বসি, কিছু ছেলে মেয়ে পড়াশোনায় খুব ভালো থাকে, কিছু পড়াশোনায় খারাপ থাকে, তার জন্য খারাপটার উপরে আমরা রাগ করি না। পশ্চিম হচ্ছে গিয়ে খারাপ পড়াশোনার ছেলেবেলা, তার প্রতি আমার মনের মধ্যে করুণা আছে, রাগ নেই। সে অনেক ধারণা বুঝতে পারে না। সুজিতদা খুব ভালো ফিজিক্সের টিচার, আমি ফিজিক্স দেখলেই দূর থেকে নমস্কার করি। আমি হচ্ছে গিয়ে সাহিত্যের ছাত্র। ফিজিক্স বোঝা এই জন্মে আমার পক্ষে সম্ভব হবে না। ফিজিক্স বোঝা তো তাতে করে সুজিতাকে আমাকে ক্লাস থেকে তাড়িয়ে দেবেন না মোটেও। বলবেন যে বিষয়টা ইনি একদিনে বুঝবে, তুমি এক মাসে বুঝবে, কিন্তু প্রত্যেকদিন ক্লাসে আসবে, নিয়ম করে ক্লাসে এসে বসবে। তো হিন্দুত্বকে বুঝতে হলো পশ্চিমকে এরকম গভীর উপাসনা করতে লাগবে, যেটা আমাদের মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে করেছে। উপাসনা করতে করতে নাকি কিছু না খেয়ে এক পায়ের উপরে দাঁড়িয়ে উপাসনা করছেন, তো করেই চলেছেন। তাতে করে নাকি পুরো শরীরটার উপরে পিঁপড়ে বাসা করে নিয়েছিল, কুই পোকার ঢিবি তৈরি হয়ে গেছে। এমন উপাসনা করেছেন যে স্বর্গ মর্ত পাতাল ডামাডোল হতে শুরু করে দিয়েছে। ইন্দ্রের সিংহাসন ডামাডোল। ইন্দ্র এসে মুনি ঋষির সামনে, মানুষের সামনে এসে হাত জোর করে বসা, মানবর আপনার ধ্যান ভাঙুন, কারণ নাহলে তো সর্বমর্ত পাতাল সব রসাতলে যেতে বসেছে। তখন মুনি ঋষি ধ্যান ভাঙুন। তো এইরকম যে একটা প্রাচীন সংস্কৃতি, এটা কত প্রাচীন আমার পক্ষে গুণে বলা সম্ভব নয়। আদিতম ধর্ম, এবং তার যে ব্যক্তি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন বুদ্ধিমান স্বামী বিবেকানন্দ, যিনি বিশ্ব ধর্ম শিখিয়েছেন। আমরা কোনো স্থান কাল কোনো জাতি বিশেষের ধর্ম নই, আমরা সারা বিশ্বের ধর্ম। সেই জন্য এই ধর্মের প্রকৃত অধিকার আছে বিশ্বগুরু হওয়ার। কারণ বিশ্বগুরু যখন আমরা হব, বিশ্বগুরু যখন হিন্দুরা হবেন, তখন আমরা এক দেশ আরেক দেশের সাথে হিংসার স্বরূপে যুদ্ধ করবে সারা পৃথিবী। আমাদের দেশে আমরা মাতৃ আরাধনা করতে চলেছি আগামী কাল পরশু থেকে। ইসরায়েল আর ইরানের মধ্যে বোধহয় প্রলয়ঙ্করী তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে চলেছে। কেন? হিংসা, একে অপরকে সহ্য করতে না পারার হিংসা, একে অপরকে পৃথিবী থেকে চিরকালের জন্য সরিয়ে দেওয়ার হিংসা। সেটা আমাদের ধর্মে নেই বলে এত অত্যাচার সহ্য করার পরেও এই ধর্ম তার নিজের স্বরূপে বিরাজমান। এই ধর্মকে মিশিয়ে দেওয়া বা এই ধর্মকে শেষ করে দেওয়া পশ্চিমের বা সেমাইটিক রিলিজন, যেটাকে আমরা বলি তিনটে ধর্ম সেমাইটিক রিলিজন, ইসলাম, জুডাইজম অ্যান্ড খ্রিস্টানিজম, তাদের পক্ষে সম্ভব নয়। এই আত্মপ্রত্যয় নিয়ে এই একদাঞ্চলে এরকম প্রত্যন্ত অঞ্চলে বিশাল এবং বিশালের বন্ধুরা, বিশালের বোনেরা, বিশালের বান্ধবীরা
যে এই আত্মতত্ত্ব নিয়ে এই ঐতিহাসিক শহর, আসামের বুকের এই ঐতিহাসিক শহর, এই শহরের ঐতিহ্য সম্পর্কে ব্রহ্মপুত্র উপত্যকা তো দূরের কথা, বরাকেরই প্রত্যেকটা অঞ্চলের লোকেদের জানা নেই। এই অঞ্চলের ইতিহাসকে জনসমক্ষে তুলে ধরা, এই অঞ্চলের প্রোগ্রেসকে, এই অঞ্চলের ত্বরান্বিত করা, এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষকে তার সমমর্যাদায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন আগামীতে যে কাজ করতে চলেছে সেখানে আমরা সামান্য শক্তি দিয়ে সবসময় তোমাদের সাথে দাঁড়াবো, এই অঙ্গীকার দিয়ে আমার সামান্য বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবাইকে আমার নমস্কার। সবাইকে ধন্যবাদ। আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান উনি এত কষ্ট করে আমাদের প্রদত্ত উচ্চ কৃষ্ণগড়ে আসার জন্য উনি আমাদের ফোন করেছিলেন, স্যার আপনি সরকারকে একটা আসবেন প্লিজ স্যার। উনি বলেছিলেন বিশাল আমি গুয়াহাটি থেকে ফ্লাইটে আসবো, তাতে আমার ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান দেরি হয়ে গেছে, কিন্তু স্যার আমার কথা রেখেছেন। এই জন্য আমি স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার আমাদের ডক্টর সুদীপ পাড়ি স্যার মহাশয়কে আমাকেও ফোন করে বলেছিলেন স্যার আমি বাড়িতে আসবো না, কিন্তু আপনাকে বলে স্যারও আমাকে ফোন করে বলেছেন আমি আসবো নিশ্চয়, কথা দিলাম। স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডক্টর বালা শর্মা ম্যাডাম আমার খুব প্রিয় ম্যাডাম, উনি ভালোভাবে খুব সুন্দর করে ইংরাজি পড়াতেন। আমি মন দিয়ে ওনার ইংরাজি পড়া খুব শুনতাম, উনিভাবে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে পড়াতেন। আমার মনে আছে সেই দিন থেকে আমি ম্যাডামকে আমাদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি। এবং আমাদের পরিবেশ বিজ্ঞানী ডক্টর শ্যামল প্রসাদ স্যারকে, উনিও আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি। এবং ডক্টর প্রসাদ স্যার মহাশয়কে আমি উনিও আমাদের ভালোভাবে সংস্কৃত পড়াতেন, এবং উনি সংস্কৃত বিভাগের ছাত্র ছিলাম। তো উনি আমার এই কথাগুলো রাখার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে এরপরে আমার বক্তব্য শেষ করছি। এবং আরেকটি কথা, আজকে এই ফাউন্ডেশনের এই মহতী অনুষ্ঠানে আমার সদস্য এবং বন্ধু বান্ধব সবাই উপস্থিত থাকার জন্য সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিনে আমরা অনেক বড় মিশন নিয়ে এগিয়ে যাব এবং রিসার্চ যেটা আমাদের কাজ হবে এটা নিয়ে আমিও এগিয়ে যাবো। এবং আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আমাদের একটা এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর একটা সেমিনার হবে, এটা আমি চৈতা সেন ম্যাডামকে বলেছিলাম। চৈতা সেন ম্যাডাম আজকে উপস্থিত থাকার কথা, কিন্তু উনি একটু পার্সোনালি প্রবলেমের কারণে উপস্থিত থাকতে পারেনি, কিন্তু উনি আমাকে কথা দিয়েছেন যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে একটা ন্যাশনাল সেমিনার করবো, উনি দায়িত্ব থাকবেন। তো এটার জন্য আমি সবাইকে মতামত সেই করার জন্য বলবো এবং সবাইকে সহযোগিতা করার জন্য বলবো। এবং আমার টপিকটা সিলেকশন হয় না, কয়েকদিনের মধ্যে টপিকটা সিলেকশন হয়ে যাবে। এবং আমাদের যে ডাইরেক্টর ঘোষণা করা হয়েছে ডক্টর নিপন দাস, উনি আমার বড় ভাই এবং উনি অনেক আগে থেকে ওনার সঙ্গে পরিচয়। আমার অনেকদিন আগে কথা বলে সব কিছু জানানো হয়েছে ওকে। তো হঠাৎ করে কালকে রাত্রেবেলা জ্বর খুব বেশি পরিমাণে এসেছে, সকালবেলা আমাকে ফোন করে বলতে ভাই আমি কমা বাড়তি উপস্থিত থাকতে পারি না, কারণ মাথা তুলে দাঁড়াতে পারি না, এরকম একটা সিচুয়েশন এসে গেছে। তাই আমি কিন্তু বললাম ঠিক আছে বলে অনেক দিন দেখা হবে। আর বাংলাদেশের পর স্যার উনি আসার খুব আশ্বাস দিয়েছেন, হঠাৎ করে একটা পার্সোনাল প্রবলেম হয়েছে, সবাই অনেক রেসপন্স দিয়েছে, কিন্তু একটা পার্সোনাল হঠাৎ করে প্রবলেম আসার কারণে উপস্থিত থাকতে পারেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাই বলে আমার বক্তব্য শেষ করি, সবাইকে নমস্কার প্রণাম জানাই। সেশন 2024 to 27 আমরা রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, রেজিস্ট্রেশন এটা হয়ে গেছে। আর প্রেসিডেন্টের নাম, প্রেসিডেন্ট হয়েছে আমাদের প্রিয় বিশাল নাথ। বিশাল আমরা জানি অনেক চেষ্টা করেছে, বিশালকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। আমরা হাততালি দিয়ে ওর নামটা ভাইস প্রেসিডেন্ট অনেকটা নাম রয়েছে এখানে। ভাইস প্রেসিডেন্ট শ্রী রাহুল বৈষ্ণব এখানে আছেন কি? চলে গেছে। আচ্ছা, থাকলে এখানে দাঁড়িয়ে গেলে সবাই আমরা শুভকামনাই দিব। ঠিক আছে, রাহুল বৈষ্ণবের পরে প্রকাশজ্যোতি নাথ, অনুরূপা দাস, গৌতম দাস, গৌতম দাস আছে। আর আমাদের জেনারেল সেক্রেটারি সন্দীপন দেব, কত সময় ধরে পরিশ্রম করছে না সন্দীপন, অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আছে এখানে জয়দীপ ভর, অর্গানাইজিং সেক্রেটারি রাজদীপ রায়, অনেক অনেক অভিনন্দন সবাইকে। আর জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন দেবব্রত রয়, জয়েন্ট সেক্রেটারি মিডিয়া এন্ড আইটি আশিস নাথ, জয়েন্ট সেক্রেটারি ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং স্বর্ণদীপ মুখার্জি, জয়েন্ট সেক্রেটারি প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট দীপক নাথ, পোস্টিং করছিলেন যিনি, জয়েন্ট সেক্রেটারি আরবান এন্ড রুরাল ডেভেলপমেন্ট দেবাশিস নাথ, কালচারাল সেক্রেটারি বিপাশা নাথ, বিপাশাকে, অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি স্বস্তিকা ঘোষ, ও গান গিয়ে চলে গেছে, স্পোর্টস সেক্রেটারি হিমু রয়, হেলথ সেক্রেটারি প্রিয়া পাল, উইমেন্স এন্ড চাইল্ড ওয়েলফেয়ার কোঅর্ডিনেটর তাপসী দেব, তারপরে অ্যাসিস্ট্যান্ট উইমেন্স এন্ড চাইল্ড ওয়েলফেয়ার কোঅর্ডিনেটর মমতা নাথ, প্রজেক্ট কোঅর্ডিনেটর এটা হল দিবাকর কুমার, সন্দীপ রয়, সোশ্যাল ওয়েলফেয়ার কোঅর্ডিনেটর দিবাকর কুমার,
for Assistant Welfare Coordinator Kalyan Kusum Das. Communication in charge Vikas Das, Assistant Communication in charge Debojyoti Nath. Publication Coordinator Pallab Roy, Assistant Publication Coordinator Anol Roy, Human Resource Development Coordinator Pitu Das, Legal Affairs Coordinator Sormila Purkaisto, Komita Roy, Orindam Hajra. Animal Welfare Coordinator রয়েছে, কিন্তু ডাইভার্স কাজগুলো আছে সুব্রজিৎ দে, এরপরে এক্সিকিউটিভ কমিটি রয়েছে, এক্সিকিউটিভ সদস্যরা যারা রয়েছে মেম্বাররা অনুজ নাথ, নিতু বৈদ্য, ইন্দ্রজিৎ গোস্বামী, মিঠুন দাস, তারপরে রাজ সি, জয়জিৎ রয়, প্রণব পুরকাইস্ত, সুরজ চন্দ্র, স্বাগতা আদিত্য, সব্যসাচী নাথ, দেবাশিস দাস, মৌসুমী নাথ, অজিত দাস আর বিনায়ক দত্ত। সবাইকে অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। আমি আশা রাখবো যে ডেডিকেশনটা আছে এর সাথে কি দায়িত্ব, ঠিক কি কি কাজ করতে হবে সমিতি বসে নিজেদের মধ্যে ভাগ করে যারা উপদেষ্টা রয়েছেন ওনাদের সাথে চর্চা করে যাতে স্পেসিফিক টু দ্য পয়েন্ট কাজগুলো সবাই মিলে কোঅর্ডিনেটেড মিলে করতে পারে। এখন এটা মানে গবেষণা সমিতি আছে, রিসার্চ সমিতি একটা আছে। ওই রিসার্চ সমিতি বেসিক্যালি ওনাদের কাজটা রয়েছে, যে ডাইরেক্টর রয়েছে উনি করবেন, আর বাকি যারা এখানে রয়েছেন ওনারা ডেজিগনেশন লেখা আছে জয়েন্ট ডাইরেক্টর, কিন্তু সবাই উপদেষ্টা। উপদেষ্টা হ্যাঁ, স্যার ম্যাডামরা রয়েছে সবাই উপদেষ্টা থাকবেন। আর ওনাদের উপদেশ নিয়ে আমরা যে জিনিসটা স্যার যেভাবে বলেন এই রামকৃষ্ণনগরের প্রত্যেকটা অঞ্চলে নতুন নতুন জিনিস আমরা জানি না, আসামসি থেকে আমরা জানি না, এত নতুন নতুন জিনিস রয়েছে, ঠিক আছে? ওই জিনিসগুলো আমরা যাতে ওনাদের উপদেশ নিয়ে ভালোভাবে সামনে প্রস্তুত করতে পারি, প্রস্তুতিকরণটা খুব মানে রাখে কীভাবে করতে পারবো আমরা, ওটা আমাদের জানা প্রয়োজন। এই আমাদের যে গবেষণা সমিতি রয়েছে এখানে ডাইরেক্টর নির্দেশক হচ্ছে ডক্টর নিপন দাস, জড় হয়ে গেছে আসে নাই ছাত্র কার্যকর্তা আমাদের এর মধ্যে। এক্সিকিউটিভ ডাইরেক্টর থেকে যে নামগুলো আছে সবাই উপদেষ্টা, হ্যাঁ সবাই উপদেষ্টা। এর মধ্যে উপদেষ্টার মধ্যে আমাদের সম্মানিত মালা শর্মা ম্যাডামের নাম রয়েছে, উপদেষ্টার মধ্যে আমাদের সম্মানিত ডক্টর সঞ্জীব মজুমদার, আমাদের শিবশঙ্কর মজুমদার স্যারের নাম রয়েছে, স্যারের উপদেশ ম্যাডামের উপদেশ আমরা সবাই পেয়ে যাবে এখানে। এখানে জয়েন্ট ডাইরেক্টর লেখা, কিন্তু উপদেষ্টার মধ্যে ডক্টর দেবীপ্রসাদ নমশূদ্র উনিও রয়েছেন, উনি উপদেশ দিয়ে যাবেন। এখানে জয়েন্ট ডাইরেক্টর ডক্টর হিমাদ্রি শেখর দাস, পদার্থ বিভাগ আমাদের আসাম ইউনিভার্সিটি। তারপরে বেঙ্গলি লিটারেচার লেখা বরুণজ্যোতি চৌধুরী, ইকোনমিক্স ডক্টর গুলাব নন্দী, হিস্ট্রি ডক্টর নীলাঞ্জন দে, ইতিহাস সম্পর্কের সাথে জড়িত রয়েছে আমাদের শিক্ষক ইতিহাসের রবীন্দ্র সদন মহিলা বিদ্যালয়। সোশিওলজি ডক্টর জয়িতা সেন। এরপরে জয়েন্ট ডাইরেক্টর রয়েছে অসীম বিশ্বাস, জয়েন্ট ডাইরেক্টর রাজদীপ দেব, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, জয়েন্ট ডাইরেক্টর প্রথমা দত্ত রয়, জয়েন্ট ডাইরেক্টর সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহেশ ভট্টাচার্য। মহেশ ভট্টাচার্য খুব ভালোই সফটওয়্যার কাজ করে। পাবলিক রিলেশন অফিসার, এই একদম পিআরও থাকতে হয় এই ধরনের সমিতি থাকলে। পাবলিক রিলেশন অফিসার হলেন আমাদের যিনি এনভায়রনমেন্টালিস্ট, পরিবেশবিদ, এই সমিতির নাম যেটা আমার কাছে প্রস্তুত করা হয়েছে আমি ঘোষণা করেছি। সবাইকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। আর যে পথ প্রদর্শক উপদেষ্টা যারা রয়েছেন আমি আশা করছি এটা কিন্তু আমাদের অঞ্চলে খুব বেসিক্যালি একটা ইউনিক, এটা প্রথমবারের মতো হয়েছে এই ধরনের নিজে থেকে একটা রিসার্চ ফাউন্ডেশন গড়ে তোলা, কাজ করার উদ্যোগ নিয়ে প্রথমত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে রাখি স্বামীজির যে সৈনিক ওই হিসাবে আমরা কাজ করবো, আর কাজগুলো যেটা বলেছি করে দেখাবো। অনেকটা কঠিন পরিস্থিতি সামনে আসে, আর অনেক সময় অনেক ধরনের নানান ধরনের পরিস্থিতি করা যায় না, কিন্তু সবটাকে অতিক্রম করে আমরা এগিয়ে যাবো, এই দৃঢ় প্রতিজ্ঞ করে আমরা ধন্যবাদ।